সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা অনলাইনে যে ক্লাসগুলো কন্টিনিউ করছি সেই ক্লাসগুলো আশা করছি তোমরা দেখছো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করছো এবং তোমরা অনলাইনে ক্লাসগুলো করলেও ক্লাসগুলো আশা করছি তোমাদের বোধগম্য এবং সহজে বুঝতে পারছো সব কিছু, এটা আশা করছি। তো আমরা যে চ্যাপ্টারগুলো আলোচনা করছি তার মধ্যে 7 নাম্বার চ্যাপ্টার আমি কন্টিনিউ করছি, অর্থাৎ 7 নাম্বার চ্যাপ্টারের যে বেসরকারি যে সংস্থাসমূহ আছে সেই সংস্থাসমূহ নিয়ে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস কন্টিনিউ করব। তো সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমার ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ নাজমুল হক, সহকারী অধ্যাপক। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি একটা পিকচার দেখাচ্ছি। ছবিটা একটু দেখে একটু চিন্তা করো যে আসলে লোকটা কে। তোমরা অনেকেই হয়তো এই লোককে তোমরা চিনে থাকতে পারবে বা দেখে থাকতে পারবে, বা অনেকে তোমরা এর নাম তো শুনেইছো, কিন্তু অনেকে দেখে থাকতে পারো বা এই পিকচার দেখে তোমরা সহজেই চিনতে পারছো বা বুঝতে পারছো, এটা আমি আশা করছি। এই লোকটার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই একটা প্রতিষ্ঠান, যেটা নামকরা প্রতিষ্ঠান সারা বিশ্বের মধ্যে, যেটা নাম করিয়েছে, সেই প্রতিষ্ঠানটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কাজেই স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে আমাদের আজকের আলোচ্য বিষয়টা কি। কাজেই আমাদের আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে গ্রামীণ ব্যাংক, অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি হচ্ছেন এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, তারই প্রতিষ্ঠানটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, আলোচ্য বিষয়গুলো একটু জেনে নাও। প্রথমে আমরা গ্রামীণ ব্যাংক কি এই বিষয় সম্পর্কে আমরা নামটা জানলাম, এখন গ্রামীণ ব্যাংক কি এটা সম্পর্কে একটু জানবো। তারপরে গ্রামীণ ব্যাংক কিভাবে আসলো এর পটভূমিটা একটু তোমাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি গ্রামীণ ব্যাংক কি কি উদ্দেশ্য নিয়ে কাজ করছে, উদ্দেশ্যগুলো একটু জানবো, এবং কি কি কার্যক্রমগুলো তারা বাস্তবায়ন করছে সেই কার্যক্রমগুলো একটু দেখব। পাশাপাশি আমরা সবশেষে দেখব যে কিভাবে আমরা সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করি বা কিভাবে এখানে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ হয় বা প্রয়োগ করতে পারি কি না সেই বিষয়গুলো নিয়ে সবশেষে আলোচনা করে আজকের ক্লাস শেষ করব আমি তোমাদের সাথে। তো স্বাভাবিকভাবেই আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং যারা এখন দেখছো তাদেরকে স্বাগতম, আর যারা পরবর্তী দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন দেখো, আমি গ্রামীণ ব্যাংক যে প্রতিষ্ঠানটা দেখছি এটা বাংলা গ্রামীণ ব্যাংক, ইংরেজিতেও গ্রামীণ ব্যাংক কি বলে। এটা হচ্ছে একটা এনজিও, অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বেসরকারি একটি সংস্থা। এটা যদিও এখানে এখন সরকারি অংশীদারিত্ব আছে, এই সঙ্গে গ্রামীণ ব্যাংকে এখন সরকারি অংশীদারিত্ব আছে বা সরকারি এটাকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু তারপরেও এটা একটা বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থা বলা হয়, অর্থাৎ এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন প্লাস স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে এটা আহ, আত্মপ্রকাশ করে এবং ধীরে ধীরে সরকারের মধ্যে অংশগ্রহণ করে এবং পাশাপাশি এখন সরকারের প্রভাবটাই এখন বেশি। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যে প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে গ্রামীণ ব্যাংক থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এটা একটা এমন একটা প্রতিষ্ঠান যেটা নন গভর্নমেন্ট স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান এবং এটা একটা নোবেল পিস প্রাইজ ওয়াইজে, অর্থাৎ এটা একটা প্রতিষ্ঠান যেটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। এটা তোমরা জানো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আহ, গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখার জন্য। এটা একটা যে ক্ষুদ্র ঋণদানকারী একটা প্রতিষ্ঠান, অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন যেটা বলা হচ্ছে। এই প্রতিষ্ঠানটা সাধারণত ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে, অর্থাৎ ক্ষুদ্র ঋণ মানে একটু জানানো যে স্বল্প পরিসরে যে ঋণগুলো দেওয়া হয় এবং স্বল্প সুদে যে ঋণগুলো দেওয়া হয় সেগুলোকে বলা হচ্ছে ক্ষুদ্র ঋণ। তো এখানে ক্ষুদ্র ঋণ একটা ক্ষুদ্র ঋণদানকারী একটা প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংক মূলত ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান হিসেবে এটা পরিচিতি পেয়েছে এবং সারা বিশ্বে এটা তার একটা রোল মডেল হিসেবে সারা বিশ্বে তাকে অনুসরণ করা হচ্ছে। এটা একটা আরেকটা বলা হচ্ছে যেটাকে কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যাংক বলা হচ্ছে একটু, অর্থাৎ এখানে এই ব্যাংকটাকে বলা হচ্ছে যে এটা একটা সরি
এখানে একটা এই ব্যাংকটাকে বলা হচ্ছে একটা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যাংক, অর্থাৎ একটা একটা সমষ্টির উন্নয়নের জন্য এই ব্যাংকটা কাজ করে থাকে। অর্থাৎ কোন একটা বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী বা দরিদ্র কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য এই গ্রামীণ ব্যাংকটা ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে। আরেকটা বলা হচ্ছে যে এটা সাধারণত ছোট ছোট ঋণ দিয়ে থাকে, যেটা আমরা মাইক্রো ক্রেডিট বলছি বা গ্রামীণ ক্রেডিট বলা হচ্ছে বা গ্রামের ক্ষুদ্র ঋণ বলা হচ্ছে, বা এটাকে মেক্স স্মল লোনস, মানে ছোট ছোট এখানে ঋণ দিয়ে থাকে। অর্থাৎ এখানে তোমার বড় পরিসরে ঋণ দেয় না, কিন্তু যাদেরকে ঋণ দেয় তারা একেবারে দরিদ্র মানুষ এবং তারা সাধারণত তাদের কোনো জামানতবিহীন অর্থাৎ জামানত ছাড়াই এই ব্যাংকটা সাধারণত ঋণ দিয়ে থাকে। আরেকটা বলা হচ্ছে যে এটা কোনো ধরনের জামানত নেয় না, অর্থাৎ উইদাউট রিকোয়ারিং কোলাটেরাল, অর্থাৎ কোনো ধরনের জামানত, যেমন তুমি ব্যাংকে লোন নিতে গেলে পারে তোমাকে কিছু না কিছু জামানত হিসেবে দিতে হয়, তোমার কিছু না কিছু থাকতে হয়, যার প্রেক্ষিতেই তোমাকে ব্যাংক লোন দেয়। কিন্তু গ্রামীণ ব্যাংকে এ ধরনের কোনো ইয়া নেই। এটাই হচ্ছে সবচেয়ে আর বড় বৈশিষ্ট্য। যারা দরিদ্র মানুষের পুঁজি থাকে না, তাদেরকে জামানত দেওয়ার মতো কোনো কিছু থাকে না, যার প্রেক্ষিতে তারা এই 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 কনসেপ্টটা সাধারণত নিয়ে আসছে যে কোনো জামানতবিহীন তাদেরকে যে ব্যাংকিং যে সুযোগ সুবিধা এটা দেওয়ার জন্য যে প্রতিষ্ঠান, যেটা সাধারণত কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করে, এবং যারা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান হিসেবে যে স্বায়ত্তশাসিত বা প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি সংস্থা কাজ করে, সেই বেসরকারি সংস্থাটাকে বলা হচ্ছে গ্রামীণ ব্যাংক। আশা করছি তোমরা গ্রামীণ ব্যাংক কি বা এই বিষয় সম্পর্কে ধারণা পেয়েছো। তাহলে আমরা গ্রামীণ ব্যাংক সম্পর্কে বুঝতে পারলাম যে এটা একটা এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং স্বায়ত্তশাসিত সংস্থা, এবং এটা সাধারণত এটা নোবেল পিস প্রাইজিং হিসেবে নোবেল পুরস্কার পাওয়ার কারণে 2006 সালে তোমরা জানো যেটা সারা বিশ্বে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে, এবং এটা একটা ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান এবং কোনো ধরনের জামানত ছাড়াই দরিদ্র মানুষদেরকে ছোট ছোট ঋণ প্রদান করে এই প্রতিষ্ঠানটি। তাহলে আমরা গ্রামীণ ব্যাংক কি এই সম্পর্কে একটু ধারণা পেলাম। আমরা এখন চলো দেখি যে গ্রামীণ ব্যাংকের একটু ব্যাকগ্রাউন্ড একটু জেনে নিই, আরেকটু আমরা জেনে নিই যে এটা সাধারণত গ্রামীণ ব্যাংক একটা ওয়ার্ড গ্রাম, যেটা আমরা বাংলা শব্দ, আর এটা আসলে গ্রাম বাংলা শব্দ থেকে এটা এসেছে, যার অর্থ হচ্ছে ইংরেজিতে বলা হচ্ছে রুরাল বা গ্রাম, এবং ভিলেজ শব্দ, অর্থাৎ দুইটা শব্দ, গ্রাম যেটা বাংলা শব্দ হচ্ছে গ্রাম, আর ইংরেজিটা হচ্ছে রুরাল বা ভিলেজ যেটা বলা হচ্ছে, অর্থাৎ গ্রামকে কেন্দ্র করে যে ব্যাংকটা, সেই গ্রামীণ ব্যাংকটাকে বাংলা ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে গ্রামীণ ব্যাংক বা মাইক্রো ক্রেডিট, বাংলা ভাষায় বলা হচ্ছে এটা গ্রামীণ ব্যাংক, মানে গ্রামকে কেন্দ্র করে যে ব্যাংক সেটাকে বলা হচ্ছে গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংক সাধারণত যখন শুরু হয় সেটা হলো 1976 সাল। তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। তিনি হচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি তিনি ইউনিভার্সিটি অফ চিটাগং এর একজন ইকোনমিক্সের প্রফেসর ছিলেন, এবং তিনি পাশের একটা গ্রাম, অর্থাৎ তিনি চিটাগং ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন, ইকোনমিক্সের প্রফেসর ছিলেন। তো তিনি একটা পাশের গ্রামে একটা প্রজেক্ট লঞ্চ করেন বা একটা রিসার্চ প্রজেক্ট তিনি শুরু করেন। সেখানে গ্রামে গিয়ে তিনি দেখেন যে সেখানে যারা দরিদ্র মানুষ আছে তারা দেখা যাচ্ছে যে যাদের মহাজন যারা আছে, মহাজনদের কাছ থেকে ঋণ নেয়, ঋণ নেওয়ার পরে ওই টাকাটা ফেরত দিতে গিয়ে তারা যতটুকু ঋণ নিয়ে যে সুবিধাটা পায় তার চাইতে বেশি তাদের আরো নিঃস্ব হয়ে পড়ে আর কি। আবার দেখা যায় যে তিনি লক্ষ্য করেন যে গ্রামীণ মহাজনদের কাছ থেকে কাছে তারা কোন একটা কাজ করে তার বিনিময়ে মাত্র হয়তো কোন একটা কাজ করলো, কাজ করে তার বিনিময়ে মাত্র 50 টাকা পাচ্ছে, কিন্তু ওই টাকাটাই যদি তার নিজের পুঁজি হতো তাহলে দেখা যাচ্ছে তার ডাবল ইনকাম সে করতে পারতো। তিনি এই বিষয়গুলো তিনি লক্ষ্য করেন। আবার দেখা যাচ্ছে যে যে মহাজনদের কাছ থেকে যে ঋণ নেয় সেই ঋণের সুদ দিতে দিতে তাদের আর কিছুই থাকে না, তারা আরো নিঃস্ব হয়ে যাবে, তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। তো তিনি এখান থেকে তিনি চিন্তা ভাবনা করলেন যে কিভাবে তাদের এই অবস্থা থেকে বের করে নিয়ে আসা যায়, বা তাদের জন্য কিভাবে তাদেরকে তিনি চিন্তা করলেন তাদেরকে যদি কিছু ব্যাংকিং সুবিধা দেওয়া যায় তাহলে পরে কিন্তু তারা এই অবস্থা থেকে তারা রক্ষা পাবে, তাদের ইনকাম বাড়বে, তাদের জীবনযাত্রার মান বাড়বে, তারা তাদের অবস্থার পরিবর্তন করতে পারবে। সেই অবস্থার প্রেক্ষিতেই তিনি এই একটা প্রজেক্ট লঞ্চ করেন। অর্থাৎ লঞ্চ প্রজেক্টের তিনি যে প্রজেক্টটা শুরু করেন, লঞ্চ মানে হচ্ছে শুরু করা, তিনি যে প্রজেক্টটা শুরু করেন সেই প্রজেক্টের মূল টার্গেটই হলো যে তাদেরকে কিভাবে ব্যাংকিং সুবিধাটা প্রদান করা যায়, অর্থাৎ ব্যাংকিং সুবিধা যাদের জামানত নাই, জামানত বিহীন তাদেরকে কিভাবে ব্যাংকিং সুবিধাটা প্রদান করা যায়। তাহলে আমরা তিনি যে যে প্রজেক্টের মধ্যে যেটা ডিজাইন করলেন সেটা হলো যে কিভাবে ব্যাংকিং সুবিধাটা গ্রামের দরিদ্র মানুষদেরকে
ডেলিভার করা যায় বা কিভাবে প্রদান করা যায় এটা নিয়েই, বা ক্রেডিট প্রোগ্রাম বা ঋণ প্রোগ্রামটা শুরু করা যায়। তো এই প্রেক্ষিতে তিনি প্রথমে 1976 সালে যখন গেলেন, 1976 সালে প্রথমে জোবরা নামক গ্রামে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সহায়তায় স্বল্প পরিসরে একটা ঋণ প্রদানের ব্যবস্থা করলেন। সেখানে বাংলাদেশ কৃষি ব্যাংক অল্প পরিসরে দিল এবং সেখানে প্রায় তারা বেশ সফলতা অর্জন করলো এবং তাদের সফলতা দেখে আবার অন্যান্য সোনালী ব্যাংকও বললো যে হ্যাঁ আমরাও এখানে আর্থিক সহযোগিতা দিব। অর্থাৎ সোনালী ব্যাংকও পরবর্তীতে এগিয়ে আসলো এবং প্রায় 3 বছর এটা কন্টিনিউ করলো। যখন এটা সফলতার মুখ দেখলো, অর্থাৎ সুদবিহীন তাদেরকে ঋণ দিচ্ছে, ঋণ নিয়ে তাদেরকে কিস্তির মাধ্যমে তাদের কাছ থেকে আদায় করছে, এই যে ক্রেডিট সিস্টেমটা তিনি শুরু করলেন। শুরু করার পরে যখন এটা সফলতা পেল, অর্থাৎ 1976 সাল থেকে প্রায় 3 বছর লঞ্চ করার পরে 1979 সালের দিকে তিনি সোনালী ব্যাংক এবং পরবর্তীতে এসে আরো বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাড হয়ে গেল, অর্থাৎ সহযোগিতা প্রদান করা শুরু করলো, অর্থাৎ সরকারিভাবে এটাতে পার্টিসিপেট করলো। তো যখন এটা 3 বছর পরে প্রথমে চিটাগং গ্রামে ছিল, তার পরবর্তীতে পাশের গ্রামে তারা বিস্তার লাভ করে এবং পরবর্তীতে ঠিক একই বছর 1979 সালে টাঙ্গাইলে আবার এসে আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ব্যাংকের শাখা উদ্বোধন করা হলো। অর্থাৎ 1979 সালে এসে চিটাগং এর জোবরা গ্রাম থেকে পাশের গ্রাম এবং পাশাপাশি টাঙ্গাইলে এসে তোমার এই গ্রামীণ ব্যাংকের শাখাগুলো সরাসরি উদ্বোধন করা হলো এবং এখানে অন্যান্য ব্যাংকগুলো যেমন বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, এগুলো তাদের আর্থিক সহযোগিতা নিয়ে তাদের কার্যক্রমটা ডক্টর মোহাম্মদ ইউনূস এটা পরিচালনা করলেন এবং সেই বছর 24টা শাখা প্রায় 24টা শাখা সে সময় ওপেন করা হলো, গ্রামীণ ব্যাংকের শাখা। তো এখানে আমি একটু বলে নিই যে গ্রামীণ ব্যাংকের যে শাখাগুলো আছে সেই শাখাগুলো কিভাবে কাজ করে, আমরা পরবর্তীতে কার্যক্রমের মধ্যে এটা আলোচনা করব। তবে পরবর্তীতে গিয়ে অর্থাৎ যখন এটা পুরোপুরি যখন চালু হয়ে গেল, তখন সারা বাংলাদেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, যখন বিস্তার লাভ করলো, তখন পরবর্তীতে 1983 সালে এসে এটা আনুষ্ঠানিকভাবে এটা তোমার আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক হিসেবে, স্বাধীন ব্যাংক হিসেবে এটা প্রতিষ্ঠা লাভ করলো। তাহলে আমরা দেখো 1976 সালে শুরু করেছিল, কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা পেল হচ্ছে 1983 সালে। তাহলে শুরু করেছিল 1976 সালে, কিন্তু গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠিত আইনগত অধিকার নিয়ে বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1983 সালে। তাহলে আমরা দেখলাম যে এখানে 2006 সালে এর আরেকটু ব্যাকগ্রাউন্ড বলে নিই। পরবর্তীতে এসে 2006 সালে এসে কিন্তু এটা নোবেল শান্তি পুরস্কার পায়। তোমরা জানো যে 2006 সালে এসে নোবেল শান্তি পুরস্কার পায়। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাশাপাশি গ্রামীণ ব্যাংক যৌথভাবে তারা নোবেল শান্তি পুরস্কার পায়। অর্থাৎ এর পেছনে কি জন্য তারা শান্তি পুরস্কার পেয়েছিল হচ্ছে যে ক্ষুদ্র ঋণ দানের মাধ্যমে গ্রামের দরিদ্র মানুষের অবস্থার পরিবর্তন করার জন্য। তাহলে এই যে 20 বছরে যে দেশের আর্থসামাজিক ক্ষেত্রে যে একটা বড় ধরনের অবদান রেখেছিল, তারই স্বীকৃতি স্বরূপ এবং দরিদ্র মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য তাদেরকে 2006 সালে শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। এটা গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে এই পুরস্কারটা লাভ করে। সরি, এখানে তারপরে আরেকটু পুরস্কার পেয়েছিল, সেটা হলো 1998 সালে, সেটা হলো ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড। অর্থাৎ 1987 সালে তোমরা জানো যে গ্রামীণ ব্যাংক হাউজিং প্রজেক্ট শুরু করে। এখানে তোমার যাদের বাড়ির এখানে স্বল্প সুদে ঋণ দিয়ে প্রত্যেকের যে অল্প খরচে কিভাবে বাড়ি তৈরি করা যায় সেই প্রজেক্টটা তারা চালু করেছে 1987 সালে এবং তারই ধারাবাহিকতায় এটা ব্যাপকভাবে সফলতার কারণে 1998 সালে ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড বা আন্তর্জাতিক একটা পুরস্কার লাভ করে 1998 সালে। এটা গ্রামীণ ব্যাংক এই পুরস্কারটা লাভ করে। তাহলে কাজে বুঝতে পারছো যে এখানে বাসস্থান তৈরির ক্ষেত্রেও গ্রামীণ ব্যাংক বা বাসস্থানের যে চাহিদা সেটা পূরণ করার ক্ষেত্রেও কিন্তু গ্রামীণ ব্যাংক অবদান রেখেছিল, যার প্রেক্ষিতে 1998 সালে পুরস্কারটা পেয়েছিল। তাহলে আশা করছি তোমরা ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে পারলে। অর্থাৎ এতক্ষণ আমি তোমাদের সাথে যেটা আলোচনা করলাম সেটা হলো যে গ্রামীণ ব্যাংকটা কি এবং গ্রামীণ ব্যাংকের পটভূমি বা কিভাবে গ্রামীণ ব্যাংকটা চালু হলো। তোমরা যে ছবিতে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের একটা মূল অফিস, অর্থাৎ মেইন বিল্ডিং অফ গ্রামীণ ব্যাংক বলা হচ্ছে, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের মূল হেড অফিস এটা বলা হচ্ছে। এই হেড অফিস থেকে সাধারণত গ্রামীণ ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে। তো গ্রামীণ ব্যাংক, তাহলে আমরা বুঝলাম গ্রামীণ ব্যাংক হচ্ছে একটা বেসরকারি ব্যাংক এবং এটা 1983 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে এর প্রতিষ্ঠাতা এবং 2006 সালে এটা নোবেল শান্তি পুরস্কার লাভ করে। এখানে মেন ইনফরমেশন আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
এরপর আমরা যাই, এখানে দেখো যে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যগুলো আমরা একটু জেনে নিই, যে গ্রামীণ ব্যাংক কি কি উদ্দেশ্য নিয়ে সাধারণত তাদের পরিচালিত হয় বা পরিচালনা করা হয়েছিল। তোমরা হয়তো গ্রামীণ ব্যাংকের অনেক ব্রাঞ্চ এখন সংকুচিত হয়ে আসছে, কারণ মানুষের আর্থসামাজিক অবস্থা পরিবর্তন হওয়ার কারণে অনেক জায়গা থেকে গ্রামীণ ব্যাংক তাদের শাখাগুলো ব্রাঞ্চগুলো গুটিয়ে নিয়েছে। গ্রামীণ ব্যাংক পরিচালনার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে না থাকার কারণে অনেক জায়গা থেকে তাদের শাখাগুলো গুটিয়ে নিয়েছে। তাদের যে উদ্দেশ্যগুলো নিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যগুলো একটু তোমাদের সাথে আলোচনা করি। সেটা হলো, প্রথমে ১ নাম্বার যে উদ্দেশ্যটা, সেটা হলো মহাজনদের শোষণ থেকে রক্ষা করা। তোমাদেরকে আগেই বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জোবরা গ্রামে গেলেন বা পাশের গ্রামগুলোতে গিয়ে দেখতেন যে আসলে মহাজনরা কিভাবে দরিদ্র মানুষদেরকে শোষণ করছে। তারা বেশি সুদের ঋণ দিচ্ছে, ঋণ দিয়ে আবার তাদের কাছ থেকে ডাবল পরিমাণে অর্থ নিয়ে নিচ্ছে, যার কারণে তারা অনেক বেশি শোষণের শিকার হচ্ছে। আবার পাশাপাশি যেটা হচ্ছে যে তোমার তারা তাদের কাছ থেকে ঋণ নিয়ে যদি সরাসরি তাদের অর্থ দিয়ে এটা করতে পারতো, তাহলে পরে কিন্তু মহাজনরা তাদের কাছ থেকে তাদের দ্বারা নির্যাতন, তাদের কাছ থেকে দায়বদ্ধ থাকে, তাদের কাছে সেভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, বিভিন্ন ধরনের অসুবিধা হয়। তাহলে গ্রামীণ ব্যাংকের এটা একটা উদ্দেশ্য হচ্ছে যে মহাজনদের শোষণ থেকে দরিদ্র মানুষদেরকে রক্ষা করা। এটা কিভাবে করবে? তাদেরকে ঋণ প্রদানের মাধ্যমে, অর্থাৎ মহাজনরা যে ঋণটা দেয় সেই ঋণটা গ্রামীণ ব্যাংক দিচ্ছে, গ্রামীণ ব্যাংক দিয়ে মহাজনদের হাত থেকে তাদেরকে রক্ষা করছে। তাহলে মহাজনদের শোষণ থেকে রক্ষা করা হচ্ছে গ্রামীণ ব্যাংকের একটা উদ্দেশ্য। এরপরে দেখো স্বকর্মসংস্থান। স্বকর্মসংস্থান মানে আত্মকর্মসংস্থান যেটা বলে থাকি আমরা, অর্থাৎ অনেকে আছে বেকার, বা অনেকে আছে বেকার যুবক আছে, বা যাদের একটা পরিবার আছে, পরিবারের হয়তো কর্মক্ষম ব্যক্তি আছে কিন্তু তাদের কোনো কাজ নাই। তাহলে কি করছে এখানে গ্রামীণ ব্যাংক, যে কাজটা করলো তাদেরকে ক্ষুদ্র ঋণ দিচ্ছে, দিয়ে কোনো কিছু যেমন মনে করো একটা খামার করে দিচ্ছে, বা একটা মুরগির খামার করে দিচ্ছে, বা হাঁস পালনের দিচ্ছে। আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করবো, আরো কাজ যেগুলো আছে। এইগুলোর মাধ্যমে তাদেরকে কি করছে, তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছে। আবার দেখা যাচ্ছে যে গ্রামীণ ব্যাংকে গ্রামের যে মহিলাগুলো থাকে, মহিলাগুলো সাধারণত বেকার থাকে। আমাদের দেশে দেখা যাচ্ছে যে বিশেষ করে গ্রামের যে গৃহবধূরা থাকে, তারা সাধারণত ক্ষেত খামারে ছোটখাটো কাজগুলো করে, বা বাড়ির গৃহস্থালী ছোটখাটো কাজগুলো করে, কিন্তু সরাসরি অর্থনৈতিক ভাবে তেমন একটা অবদান রাখতে পারে না। তো এক্ষেত্রে গ্রামীণ ব্যাংক যেটা করে, তাদেরকে ওই মহিলাদেরকে, তোমাদেরকে আরেকটু বলে রাখি, গ্রামীণ ব্যাংকের একটা বৈশিষ্ট্য হলো সাধারণত মহিলাদেরকে অগ্রাধিকার দেয়, অর্থাৎ মহিলাদেরকে নিয়েই দল গঠন করে, পুরুষদেরকেও দেয় কিন্তু মহিলাদেরকে অগ্রাধিকার দেয় বেশি। তো এখানে মহিলাদেরকে সাধারণত ঋণ দিয়ে তারা তাদের আত্মকর্মসংস্থানের চেষ্টা করে। যেমন বাড়ির আশেপাশে যে জমিগুলো থাকে সেখানে শাকসবজি চাষ করা, বা আশেপাশে যদি একটু জমি থাকে সেখানে খামার তৈরি করা, বা অন্য কোনো অর্থনৈতিক কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করা। তাহলে স্বকর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে গ্রামীণ ব্যাংকের একটা উদ্দেশ্য। এরপরে যদি বলো যে ব্যাংকিং সুবিধা প্রদান করা, এটা আমি আগেই বললাম যে মহাজনদের শোষণদের হাত থেকে রক্ষা করার জন্য ব্যাংকিং সুবিধাটা সরাসরি প্রদান করা। কারণ হচ্ছে যে ব্যাংকে তুমি যখন লোন নিতে যাবে, অর্থাৎ একজন দরিদ্র মানুষ যখন লোন নিতে যায়, তখন দেখা যাচ্ছে তাদের কাছ থেকে জামানত দেয়। এখন দরিদ্র মানুষের তো সেই সামর্থ্য থাকে না, অর্থাৎ তারা জামানতও দিতে পারে না, বা তাদের প্রয়োজনীয় সম্পদ তো তারা সব সাপ্লাই করতে পারে না, তাদের ব্যাংকের কাছে জমা রাখতে পারে না, যার প্রেক্ষিতে তারা ঋণও পায় না, বা তাদের লোনও পায় না, যার প্রেক্ষিতে তারা কিন্তু সেই অবস্থা থেকে ব্যাংক থেকে তারা কোনো সুযোগ সুবিধা পায় না। গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে যেটা করে, কোনো ধরনের জামানত ছাড়াই তাদেরকে ঋণ দিয়ে থাকে। তাহলে কি হলো, ব্যাংকিং সুবিধাটা তারা জামানত ছাড়াই পেয়ে যাচ্ছে। তাহলে গ্রামীণ ব্যাংকের একটা উদ্দেশ্য হচ্ছে যে তারা ব্যাংকিং সুযোগ সুবিধা কোনো ধরনের জামানত ছাড়াই দরিদ্র মানুষদেরকে প্রদান করা। তাহলে ব্যাংকিং সুবিধা প্রদান করা হচ্ছে গ্রামীণ ব্যাংকের আরেকটা উদ্দেশ্য। এরপরে কি, সঞ্চয়ী মনোভাব তৈরি করা। এখানে তোমরা দেখবে যে যারা গ্রামীণ ব্যাংকের সাধারণত পার্টিসিপেন্ট থাকে, বা যারা যে সমস্ত মেম্বাররা থাকে, তারা সাধারণত কি করে, তারা সঞ্চয় মনোভাব তাদের মধ্যে তৈরি করে। প্রতিদিন যে সপ্তাহে যে কিস্তিগুলো নেয়, সেই কিস্তিগুলোর মধ্যে তাদের দুইটা ফান্ড থাকে। সেই দুইটা ফান্ডে তাদের একটা হলো এককালীন ফান্ডে কিছু অর্থ যখন ঋণ নেয় তখনই কেটে রেখে দেয় তাদের সঞ্চয় করার জন্য। আর প্রতিদিন ১ টাকা করে তারা সাধারণত ওই প্রতি সপ্তাহে ১ টাকা করে সাধারণত নিয়ে থাকে, বা আদায় করে থাকে, এবং এটা তাদের সঞ্চয়ী ফান্ড হিসেবে একটা ফান্ডে জমা থাকে, এবং প্রয়োজনে তারা আবার ওখান থেকে ঋণ ধারও করতে পারে। তাহলে সঞ্চয় মনোভাব তৈরি করা কিন্তু গ্রামীণ ব্যাংকের আর একটা উদ্দেশ্য। কারণ সঞ্চয় যদি না করে, পুঁজি যদি না থাকে, তাহলে পরবর্তীতে আবার তারা তাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো আবার কাজে লাগাতে পারবে না। যার কারণে সঞ্চয় মনোভাব তৈরি করা হচ্ছে গ্রামীণ ব্যাংকের আর একটা উদ্দেশ্য। এরপরে যদি বলি
যে তোমার পার্শ্ব জীবিকার ব্যবস্থা করা। পার্শ্ব জীবিকার ব্যবস্থা মানে হচ্ছে একজন মানুষ ইনকাম করছে, দরিদ্র মানুষ, একজন পুরুষ মানুষ ইনকাম সোর্স আছে, কিন্তু পাশাপাশি যদি অন্য কোনো ইনকাম থাকে তাহলে পরে তাদের অবস্থা কিন্তু আরো অবস্থা ভালো হয়। তো এই কারণে হয়তো একটু গরু ছাগল পুষলো বা একটু ছোটখাটো পুকুর চাষ করলো, অথবা কোনো ক্ষেত খামার বা ছোটখাটো পতিত জমিগুলোতে তারা শাকসবজি চাষ করলো। এই যে তাহলে পার্শ্ব জীবিকার যদি ব্যবস্থা করা যায় তাহলে তাদের অবস্থা কিন্তু পরিবর্তন হয়। তাহলে এই গ্রামীণ ব্যাংকের এটা একটা উদ্দেশ্য হচ্ছে যে পার্শ্ব জীবিকার ব্যবস্থা করা, অর্থাৎ একটা যে মেইন যে ইনকাম সোর্স থাকে সেই মেইন ইনকাম সোর্সের পাশাপাশি তারা যেন অতিরিক্ত ইনকাম করতে পারে সেজন্য ব্যবস্থা করে। এজন্য তারা বিভিন্ন ধরনের ক্ষুদ্র ঋণ দেয়, যেমন একটা গরু ক্রয় করার জন্য বা ছাগল ক্রয় করার জন্য তারা ঋণ দিয়ে থাকে, ঋণ দিয়ে তারা তাদের পার্শ্ব জীবিকার ব্যবস্থা করে থাকে। পাশাপাশি যে শ্রমের মূল্য প্রতিষ্ঠা, এ ধরনের মানসিকতা সাধারণত হয় যেমন একজন মানুষ যে কোনো কাজ করতে পারে, সেটা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা শ্রমের মূল্য দিতে হবে, এই যে মানসিকতা তৈরি করা, এই মানসিকতা তৈরি করাও কিন্তু গ্রামীণ ব্যাংকের একটা উদ্দেশ্য ছিল। অর্থাৎ শ্রম, যে কোনো শ্রমেরই দাম আছে, যে কোনো শ্রমই হচ্ছে মূল্যবান, সেই সেই চিন্তা বা সেই বোধটা তাদের মধ্যে তৈরি করা বা সাধারণ মানুষের মধ্যে তৈরি করা, এটা কিন্তু গ্রামীণ ব্যাংকের একটা উদ্দেশ্য ছিল। আর একটা হলো সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি। এটা কিভাবে করে? গ্রামীণ ব্যাংকে যখন একজন মেম্বার বিপদগ্রস্ত হয় তখন সবাই মিলে তাকে সহযোগিতা করে। অর্থাৎ একজন, মনে করো একদিন বিপদে পড়েছে, সে তার কিস্তি দিতে পারছে না, তখন গ্রামে ওই কেন্দ্রের যে সমস্ত মেম্বার গুলো থাকে সবাই তখন অল্প অল্প করে দেয়, দিয়ে তখন তাকে ওই টাকাটা দিয়ে তখন ইয়াটা শোধ করে। আবার যে কোনো বিপদে তারা একজন আরেকজনকে এগিয়ে যায়। এই যে সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি, এটাও কিন্তু গ্রামীণ ব্যাংকের একটা উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যগুলো বুঝতে পারছো, গ্রামীণ ব্যাংকের যে উদ্দেশ্যগুলো, এই উদ্দেশ্যগুলো একেবারে মহৎ উদ্দেশ্য এবং সাধারণ মানুষের, দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য, তাদের জীবন জীবিকা পরিবর্তনের বা তাদের জীবন জীবিকা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, তারা যেন সুষ্ঠুভাবে তাদের অর্থনৈতিক কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে বা মহাজনরা যেন তাদেরকে শোষণ করতে না পারে, বিভিন্ন অবস্থা, এই উদ্দেশ্যগুলোকে কেন্দ্র করে সাধারণত গ্রামীণ ব্যাংকটা তারা প্রতিষ্ঠা করে এবং গ্রামীণ ব্যাংক এই উদ্দেশ্য নিয়েই প্রথমে তাদের অগ্রযাত্রা শুরু করে। তাহলে এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক হচ্ছে মাইক্রো ক্রেডিট প্রদানকারী একটা প্রতিষ্ঠান, যেখানে মহৎ কতগুলো উদ্দেশ্য নিয়ে সাধারণত গ্রামীণ ব্যাংকটা সামনের দিকে অগ্রসর হয়ে থাকে। এখন আমরা দেখি যে গ্রামীণ ব্যাংকের কি কি কার্যক্রমগুলো আছে। তার আগে একটু দেখে নাও যে এখানে দেখতে পাচ্ছ যে এই যে গ্রামীণ ব্যাংক, দেখো অতিরিক্ত ইনকাম একজন উদ্যোক্তা তৈরি করছে। অর্থাৎ ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু পোশাক আশাক বা কাপড় দিয়ে তারা পোশাক তৈরি করছে, সেখানে দুইজন দেখো মহিলা কাজ করছে, এখানে উদ্যোক্তা। এখানে গ্রামীণ ব্যাংক এই ধরনের কার্যক্রমগুলো সাধারণত কেউ যদি কাজ করতে আগ্রহী হয় তাহলে তাদেরকে এই আহ, আর্থিকভাবে ঋণ দিয়ে তাদেরকে উদ্যোক্তা তৈরি করে এবং তাদের স্বকর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে। এখানে আত্মকর্মসংস্থানের একটা চিত্র। এরপরে আরো একটা চিত্র তোমরা দেখতে পাবে, এখানে যেমন এই যে নকশি কাঁথা তৈরি করছে, এটাও কিন্তু এখানে তোমার গ্রামীণ ব্যাংকের একটা চিত্র আর কি। এখানে নকশি কাঁথা তৈরিতে বা আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান যেটা বলছি, সে স্বকর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে হচ্ছে গ্রামীণ ব্যাংক। এরপরে দেখো আমরা গ্রামীণ ব্যাংকের কার্যক্রমগুলো একটু দেখি। তাহলে এতক্ষণ আমরা তোমাদের সাথে আলোচনা করলাম গ্রামীণ ব্যাংক কি, গ্রামীণ ব্যাংকের পটভূমি আলোচনা করলাম, পাশাপাশি গ্রামীণ ব্যাংক কি কি উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় সেই উদ্দেশ্যগুলো জানলাম। এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব কি কি গ্রামীণ ব্যাংক কি কি কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এখন দেখো আমরা দেখি, চলো গ্রামীণ ব্যাংকের যে কার্যক্রমগুলো আছে সেই গ্রামীণ ব্যাংকের কার্যক্রমকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হলো অর্থনৈতিক কার্যক্রম আর একটা হলো সামাজিক কার্যক্রম। আশা করছি তোমরা বুঝতে পারছো যে এখানে গ্রামীণ ব্যাংকের যে কার্যক্রমগুলো আছে সেগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হলো অর্থনৈতিক কার্যক্রম আর একটা হলো সামাজিক কার্যক্রম। অর্থনৈতিক কার্যক্রমগুলো কি কি করে আমরা সংক্ষেপে আমরা একটু জেনে নিই যে কি কি কার্যক্রমগুলো সাধারণত করে থাকে। প্রথম হচ্ছে যে ঋণদান কার্যক্রম। আমি তোমাদেরকে প্রথমেই বললাম গ্রামীণ ব্যাংকের মূল কাজই হচ্ছে ঋণ প্রদান করা। অর্থাৎ এখানে বিশেষ করে যারা দরিদ্র মানুষ আছে, যাদের কোনো পুঁজি নাই, যাদের কোনো জামানত দেওয়ার মতো সামর্থ্য নাই, তাদেরকে স্বল্প পরিসরে ঋণ দিয়ে তাদের জীবনযাত্রার মান পরিবর্তন করার জন্যই গ্রামীণ ব্যাংক ঋণদান কার্যক্রমটা পরিচালনা করে থাকে। আমি আগেই বললাম ব্যাকগ্রাউন্ডে যে সেখানে গিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস দেখলেন যে তাদেরকে যদি কিছু ঋণ দেওয়া যায় তাহলে পরে কিন্তু তারা তাদের অবস্থার আরো বেশি পরিবর্তন হয়।
বা যেখান থেকে হয়তো যেখানে ঋণবিহীন মহাজনদের কাছ থেকে মহাজনদের ওখানে কাজ করে তারা হয়তো 50 টাকা ইনকাম করছে, কিন্তু তাদেরকে যদি ঋণ দেওয়া যায় তাহলে পরে কিন্তু তাদের আয়টা ডাবল হওয়ার সম্ভাবনা আছে, বা ডাবল ডাবল হয় আর কি। তিনি সেখানে সরাসরি পর্যবেক্ষণ করেছিলেন। কাজে এটা দেখেই অর্থাৎ তাদের গ্রামীণ ব্যাংকের মূল কার্যক্রমই হচ্ছে ঋণ দান কার্যক্রম, অর্থাৎ মাইক্রো ক্রেডিট। এবং এটাকে এখন তোমরা দেখবে যে এখন বড় একটা অংশ হচ্ছে এই মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম নিয়ে সাধারণত বাংলাদেশে বহু এনজিও এখন তার আদলে তৈরি হয়েছে। গ্রামীণ ব্যাংক, তাহলে গ্রামীণ ব্যাংকের অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে যেটা বলছি আমরা, ঋণ দান কার্যক্রম, অর্থাৎ যারা দরিদ্র অসহায় মানুষ তাদেরকে স্বল্প পরিসরে ঋণ দেয়। এটা ঋণটাই হচ্ছে স্বল্প পরিসরে বা মাইক্রো ক্রেডিট বলছি আমরা, ছোট ছোট ঋণ, ছোট ছোট ক্ষুদ্র পরিসরে ঋণ, হয়তো 5,000, এখন 10,000, 20,000 এরকম টাইপের। আগে প্রথমে যখন শুরু করে তখন হয়তো প্রথমে 1,500 দিয়েছে 1983 সালের দিকে, 1,500, 3,000, 5,000, 10,000 এভাবে, অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে তার ঋণের পরিমাণটা বাড়ে। এখন দেখা যাচ্ছে যে ঋণদান কার্যক্রম হচ্ছে গ্রামীণ ব্যাংকের একটা মূল কার্যক্রম। ঋণ ব্যবহার এবং আদায়, আমি তোমাদেরকে এখানে বলে রাখি যে গ্রামীণ ব্যাংক যে ব্রাঞ্চ গুলো আছে, এটা সাধারণত 2টা ইউনিয়ন বা 3টা ইউনিয়ন মিলে, অনেক সময় প্রত্যেকটা গ্রামে, কোনো কোনো গ্রামেও আছে, প্রত্যেকটা গ্রামেই একটা একটা করে সাধারণত গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ছিল বা গ্রামীণ ব্যাংকের শাখা। তো এখানে তোমার সাধারণত একটা এরিয়া ভাগ করে নেয়, সেই এরিয়াতে সাধারণত একজন ম্যানেজার, 3জন মহিলা কর্মী এবং 3জন পুরুষ কর্মী, এই কর্মীদেরকে নিয়ে সাধারণত একটা ব্রাঞ্চ গঠন করে সাধারণত গ্রামীণ ব্যাংকের। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে প্রথমে একজন ম্যানেজার থাকে এবং ওই ম্যানেজারের অধীনে 3জন পুরুষ কর্মী এবং 3জন মহিলা কর্মী, এদেরকে নিয়ে সাধারণত গ্রামীণ ব্যাংকটা পরিচালিত হয়। এই কর্মীদের যে কাজটা করে সেটা হলো যে তারা প্রথমে একটা নির্দিষ্ট গ্রামে যায়, গিয়ে গ্রামীণ ব্যাংকের ঋণ নেওয়ার মতো তাদের যে টার্গেট গ্রুপ থাকে তাদেরকে টার্গেট গুলো ঠিক করে, অর্থাৎ কারা সাধারণত ঋণ নেওয়ার যোগ্য তাদের মধ্যে গিয়ে বলে, প্রচারণা চালায়। তারা তখন আবার সংগঠিত হয়, সংগঠিত হয়ে তারা প্রথমে একটা দল গঠন করে। অর্থাৎ এখানে প্রথমে তারা 5জন মিলে একটা গ্রুপ তৈরি করে এবং সেই 5জনের মধ্যে একজন গ্রুপ দল প্রধান গঠন করে এবং একজন সহকারী দল প্রধান থাকে, 2জন থাকে, অর্থাৎ একজনের অ্যাবসেন্সে আরেকজন কাজ করে। ঠিক একইভাবে এরকম 8টা বা 9টা বা 10টা গ্রুপ নিয়ে একটা সাধারণত কেন্দ্র গঠন করে, অর্থাৎ একটা গ্রামে সাধারণত একটা কেন্দ্র গঠন করার চেষ্টা করে। গ্রামীণ ব্যাংকের যে কর্মীরা থাকে তারা গ্রামে গিয়ে এরকম একটা কেন্দ্র গঠন করে। কেন্দ্র গঠন করার পরে কি করে, তাদেরকে তখন এই ঋণটা দেয় এবং সেই ঋণটাকে তারা আবার পর্যবেক্ষণ করে যে সেই ঋণটা নিয়ে তারা কি করছে, তারা কি আদৌ তাদের জীবন জীবিকার পরিবর্তন করার জন্য সেগুলো ব্যবহার করছে, নাকি তারা খেয়ে দিয়ে শেষ করে দিচ্ছে, বা তারা নিয়ে আর সেটাকে কাজে লাগাচ্ছে না। সেজন্য তারা মনিটরিং করে, পাশাপাশি মনিটরিংও করে তারা, পাশাপাশি সেই ঋণ ব্যবহার করে এবং পাশাপাশি কি করে সেটাকে আবার আদায় করে নেয়। কে আদায় করে? ওই কর্মীরা, গ্রামীণ ব্যাংকের যে কর্মীরা আছে তারা প্রতি সপ্তাহে যায়, প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা দিন থাকে, ওই দিনে গিয়ে গ্রামীণ ব্যাংকের যে টাকাটা তাদেরকে দেয় ওটা ক্ষুদ্র অল্প অল্প করে সাধারণত প্রতি সপ্তাহে সাধারণত তারা আদায় করে থাকে। তাহলে গ্রামীণ ব্যাংকের একটা হলো ঋণ দান করা এবং আর একটা কাজ হলো ঋণ ব্যবহার করা এবং সেই ব্যবহার করার ঋণগুলোর কাছ থেকে, অর্থাৎ যাদেরকে দিচ্ছে সেই মেম্বারদের কাছ থেকে ঋণগুলো আদায় করা। এক্ষেত্রে শুধুমাত্র যে তাদেরকে শুধু ঋণ দিচ্ছে বা ঋণ আদায় করছে তাও না, পাশাপাশি অন্যান্য দিকগুলো তাদেরকে শেখানো হয়। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যে মেম্বারগুলো থাকে তাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন তৈরি করা হয়, বিভিন্ন বিষয়, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো তাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা যেগুলো পরিবর্তন করা দরকার, যে অভ্যাসগুলো পরিবর্তন করা দরকার, সেই অভ্যাসগুলো পরিবর্তনের সাধারণত চেষ্টা করা হয়ে থাকে। তাহলে ঋণ ব্যবহার করে এবং আদায় করে, এটা একটা কাজ। আরেকটা বলছি যে আমরা আত্মকর্মসংস্থান। আমি আগেই বললাম যে অনেকে আছে যারা সামর্থ্য আছে, তারা ইচ্ছা করলে কাজ করতে পারবে, কিন্তু পুঁজির অভাবে তারা কোনো ইনকাম সোর্স বা কাজে লাগাতে পারছে না। যেমন মনে করে যে একটা দোকান দিবে, একটা দোকানে মনে করে 5,000 টাকা দরকার, কিন্তু সেই 5,000 টাকা ওদের কাছে নেই। অথচ সেই 5,000 টাকা থাকলে পারে সে একটা দোকান দিয়ে দিব্যি তার জীবন জীবিকা পরিচালনা করতে পারে। তাহলে এই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে একটা গ্রামীণ ব্যাংকের একটা কাজ। যেমন একটা পশুর খামার করে দিল, মৎস্য চাষ, তারপরে তোমার মাছ চাষ করে দিল, হয়তো ছোট পুকুর আছে সেখানে তো মাছ চাষে উদ্বুদ্ধ করলো বা শিখিয়ে দিল, পাশাপাশি তোমার আশেপাশে বাড়ির আশেপাশে গাছ লাগিয়ে দিল, পাশাপাশি মুরগির খামার, আমি যেটা বললাম হাঁস মুরগি পালন বা বাঁশ বেতের কাজ বা অন্যান্য যে মেকানিকের কাজ, এই কাজগুলোর মাধ্যমে কি করে তাদের
আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে। এটা একটা অর্থনৈতিক কার্যক্রম। এটা এটা কিভাবে করে? ঋণ প্রদান করার মাধ্যমে, অর্থাৎ ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে তারা তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। তাহলে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে 1 নম্বরে বললাম ঋণ দান করে। সেই ঋণগুলোর প্রপারলি যেন ব্যবহার হয়, সেই ঋণ ব্যবহার করে এবং সেগুলোকে আদায় করে, ঋণগুলোকে আদায় করে নেয়। পাশাপাশি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে। কাদেরকে? গ্রামের দরিদ্র মানুষদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে। এরপরে দেখি মহিলাদের কর্মসংস্থান করা। এখানে আমি তোমাদেরকে আগেই বলেছি যে গ্রামীণ ব্যাংক সবসময় মহিলাদেরকে প্রায়োরিটি দেয়, কারণ জানে যে নারীদের যদি অংশগ্রহণ না থাকে তাহলে একটা সমাজের কিন্তু পরিবর্তন সহজে সম্ভব না। যেমন আমরা যেটা বলি যে তুমি একটা সোসাইটিকে যদি ডেভেলপ করতে যাও তাহলে নারী পুরুষ উভয়ের অংশগ্রহণ থাকতে হয়। অর্থাৎ আমাদের দেশে যেটা দেখা যায় সাধারণত নারীদেরকে এক পেশে করে রাখা হয় এবং তারা বলা হয় যে তারা ঘরের মধ্যে থাকবে, সেখান থেকে বের হয়ে যাবে না, তাদের ইনকাম করার দরকার নাই। যদিও এখন এই কনসেপ্ট থেকে এখন বের হয়ে আসছে মানুষ, এখন সবাই চায় যে নারী পুরুষ উভয় কাজ করুক। কিন্তু আগে যেটা ছিল যে মহিলারা কোনো কাজে অংশগ্রহণ করবে না, তারা শুধুমাত্র ঘরের ভেতরেই থাকবে এবং পুরুষরা অংশগ্রহণ করবে। তাহলে একটা বাড়িতে যদি একজন মানুষ ইনকাম করে তাহলে সেই বাড়িটা কেমন চলে, আর সেই বাড়িতে যদি একাধিক ইনকাম সোর্স থাকে তাহলে সেই বাড়িটা কেমন চলবে, স্বাভাবিকভাবে একটা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। তো এখানে গ্রামীণ ব্যাংক যে কাজটা করে সেটা হলো যে মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। অর্থাৎ এখানে মহিলাদেরকে নিয়ে সাধারণত দল গঠন করা হয় এবং মহিলাদেরকেই সাধারণত ঋণটা দেওয়া হয়ে থাকে। যদিও পরোক্ষভাবে পুরুষদের হাতে মহিলাগুলো তুলে দেয়, কিন্তু তাদের উপরে একটা নিয়ন্ত্রণ কিন্তু মহিলাদের থেকেই যায়, যেহেতু টাকাটা সে পুরুষদের হাতে মহিলাটাই দিচ্ছে এবং মহিলার হাত দিয়েই যাচ্ছে, কাজে তার একটা প্রভাব কিন্তু ওই পুরুষের উপরে থেকে যায়। পাশাপাশি কি হচ্ছে, কিছু কিছু মহিলা আছে যারা সরাসরি এখান থেকে টাকা নিয়ে সরাসরি আবার সে টাকাটা সরাসরি সেই নিজেই বিনিয়োগ করছে। এরকম কিন্তু অনেক উদাহরণ আছে এবং অনেক বেশিরভাগই এরকমই হয়। তাহলে দেখা যাচ্ছে মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। তোমার এটা একটা অন্যতম একটা গ্রামীণ ব্যাংকের অন্যতম একটা কাজ। এরপরে যেটা গেল কৃষি উন্নয়ন করা, এটা গ্রামীণ ব্যাংকের একটা অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে পড়ে। কৃষি উন্নয়ন মানে বলা হচ্ছে যে এখানে তোমার কৃষকদেরকে অনেক সময় বীজ সরবরাহ করা, সার সরবরাহ করা, তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের তাদের জমিটাকে আরো বেশি ইউটিলাইজ করা। ঠিক আছে, পাশাপাশি তোমার বিভিন্ন ধরনের সেচ প্রদানের ব্যবস্থা করা, সেচ প্রকল্প সহ অনেকগুলো প্রকল্প আছে যারা তারা সাধারণত এই কৃষি উন্নয়নে সাধারণত কাজ করে থাকে। তারা যে কাজটা করে অনেক সময় সরাসরি বীজ প্রদান করে, সরাসরি সার প্রদান করে বা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে। পাশাপাশি বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের সবজি বা ফলমূলের চাষ করারও উদ্বুদ্ধ করে তারা। এরপরে আরেকটা যেটা অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে সেটা হলো মৎস্য চাষ। গ্রামীণ ব্যাংক মৎস্য চাষও সাধারণত যেটা বললাম যে তোমার বিভিন্ন এলাকাতে তারা মৎস্য চাষ অর্থাৎ পুকুরগুলোকে যেন চাষ করতে পারে সেজন্য তারা ঋণ দান করে থাকে এবং সেই মৎস্য চাষে বড় ধরনের একটা অর্থ তাদের বিনিয়োগ আছে এবং সেই অর্থ দিয়ে তারা মৎস্য চাষ করে অনেকেই তারা স্বাবলম্বী হয়েছে এবং তাদের অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাহলে মহিলাদের কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, মৎস্য চাষ, এগুলো হচ্ছে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের মধ্যে অর্থনৈতিক কার্যক্রমের একটা অংশ, যেগুলো ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে বা ঋণ প্রদানের মাধ্যমে তাদের এই কার্যক্রমগুলো তারা সাধারণত পরিচালনা করে থাকে। তো এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটা হলো যে অর্থনৈতিক কার্যক্রম। এখন আমরা সামাজিক কার্যক্রমগুলো একটু দেখে নিই যে সাধারণত গ্রামীণ ব্যাংক সামাজিক কার্যক্রমগুলো কি কি কার্যক্রমগুলো সাধারণত পরিচালনা করে থাকে। তাহলে সেটা হলো যে সামাজিক কার্যক্রমের মধ্যে যে কাজগুলো করে থাকে সেটা হলো সচেতনতা তৈরি করা। আমি তোমাদেরকে আগেই বললাম যে এটা গ্রামীণ ব্যাংকের সিস্টেম হলো যে একটা নির্দিষ্ট একটা গ্রামে একটা কেন্দ্র গঠন করে। কেন্দ্রের মধ্যে মিনিমাম 40 থেকে 45 জন তাদের মেম্বার থাকে। সেই মেম্বারের মধ্যে একজন গ্রুপ কেন্দ্র প্রধান থাকে এবং সহকারী কেন্দ্র প্রধান থাকে। আবার প্রত্যেকটা যে গ্রুপ থাকে 5টা বা 8টা যে গ্রুপ থাকে সেই গ্রুপের মধ্যে আবার একজন গ্রুপ প্রধান থাকে এবং সহকারী গ্রুপ প্রধান থাকে, সম্পাদক থাকে। এইভাবেই তাদের মধ্যে একটা নেতৃত্বর সৃষ্টি করা হয় এবং পাশাপাশি যেটা কাজ করা হয় বিভিন্ন বিষয় নিয়ে, যেমন স্বাস্থ্য বিষয়ক, প্রাথমিক চিকিৎসা, খাদ্য বিষয়ক বা মাতৃকালীন যে সুযোগ সুবিধা, বিভিন্ন যে মাতৃত্বের যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম কি করা যাবে কি করা যাবে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা সাধারণত সচেতনতা তৈরি করে। শিক্ষা বিষয়ক সচেতনতা, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, ছেলে মেয়েদেরকে যেন তারা সঠিকভাবে শিক্ষিত করতে পারে সে পরামর্শগুলো দেওয়া, তাদেরকে শিক্ষার গুরুত্বটা তুলে ধরা, স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা, বিভিন্ন বিষয়ের যে বিভিন্ন যে সমাজের অপকর্মগুলো আছে সেগুলো সম্পর্কে সচেতন করা, তাদেরকে নিজেদেরকে আরো বেশি আত্মবিশ্বাসী করা, এই বিভিন্ন বিষয়গুলো সাধারণত সামাজিক কার্যক্রমের মধ্যে গ্রামীণ ব্যাংক করে থাকে। তাহলে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে গ্রামীণ ব্যাংকের অন্যতম একটা কার্যক্রম। এরপরে যদি আমরা বলি খাদ্য ও পুষ্টি,
অর্থাৎ আমি যেটা আগে বললাম যে এখানে খাদ্য ও পুষ্টি বিষয়ক জ্ঞান প্রদান করা, এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের একটা কার্যক্রম। কারণ গ্রামের অধিকাংশ মানুষ, দরিদ্র মানুষ তো তাদের জীবন জীবিকা নিয়েই ব্যস্ত থাকে। তারা কিসের পুষ্টি আর কিসের খাদ্য, তারা শুধু পেট পুরানোর টেনশনেই থাকে। কাজেই তাদের খাদ্য এবং পুষ্টি সম্পর্কে তাদের অত নলেজ তারা প্রয়োজন মনে করে না। তারা মনে করে যে কোনো খাবার খেলেই তারা পুষ্টি পাবে বা যে কোনো খাবার খেলেই চলবে। কাজে খাদ্য এবং পুষ্টি সম্পর্কে জ্ঞান তাদের খুব কমই থাকে। এক্ষেত্রে গ্রামীণ ব্যাংক যে কাজটা করে, তারা সাধারণত বিভিন্ন ধরনের প্রচারণা চালায়, বিভিন্ন স্লোগান দিয়ে, বিভিন্ন লিফলেট দিয়ে গ্রামীণ যে মেম্বার গুলো থাকে বা কেন্দ্রের যে মেম্বার গুলো থাকে তাদেরকে সাধারণত বিভিন্ন খাদ্যের সম্পর্কে ধারণা দিয়ে তাদেরকে সাধারণত সচেতন করার চেষ্টা করে। তাহলে কি হয়, সুষম খাদ্য যেটা বা খাদ্যের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে বলে, কোন খাদ্যের মধ্যে কি ধরনের উপাদান আছে সেগুলো বলে, পুষ্টি বিষয়গুলো তুলে ধরে যে পুষ্টিকর খাবার খেতে হবে, ঠিক আছে, এই খাবার মানে কি কি খাবার খেলে তার শরীরের পুষ্টি ঠিক থাকবে, এই সমস্ত বিষয়গুলো সাধারণত গ্রামীণ ব্যাংক করে থাকে। এরপরে যেটা বলছি যে শিক্ষা, গ্রামীণ ব্যাংক কিন্তু শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। আর খাদ্য পুষ্টির মধ্যে আরো দেখা যাচ্ছে গ্রামীণ ব্যাংক সরাসরি কিছু আহ, আম, খাদ্য খাদ্য খাদ্যের যে বিভিন্ন বা পুষ্টির যে বিষয়ে যে তৈরি করা বা আম, তোমার জনগণকে সচেতন করা, বাড়িতে বাড়িতে গিয়ে অনেক সময় সরাসরি দেখানো, এই কাজগুলো সাধারণত করে থাকে। আর শিক্ষার মধ্যে যেটা বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক ওদের শিক্ষা ঋণ নামে একটা ঋণ কার্যক্রম আছে, যার মাধ্যমে সাধারণত বলা হয় যে গ্রামীণ ব্যাংকের যে সমস্ত মেম্বাররা আছে, মেম্বারদের কোনো সন্তান তাদের হয়তো অর্থনৈতিক কারণে যদি লেখাপড়া শেখাতে ব্যর্থ হয়, তাহলে গ্রামীণ ব্যাংক কিন্তু শিক্ষা ঋণ নামে একটা ঋণ আছে। সেই ঋণের সুবিধাটা হলো যে তোমাদেরকে এখন একটা ছেলে মেয়ে শিক্ষিত করা পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত তারা ঋণটা দিবে। ঋণ দেওয়ার পরে তারা পরবর্তীতে যখন ওই কর্মসংস্থানে যাবে, কর্মসংস্থানের ব্যবস্থার মধ্যে থাকবে, অর্থাৎ যখন সে একটা জবে ঢুকবে, জব করার পর থেকে ওই ঋণটা শোধ করবে। তাহলে এই ধরনের একটা সুযোগ সুবিধা দিচ্ছে। শিক্ষাকে তারা কতটা গুরুত্ব দিয়েছে আর কি গ্রামীণ ব্যাংক, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যারা মেম্বার থাকবে, মেম্বারদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য তারা যেমন সচেতনতা তৈরি করে, পাশাপাশি তারা শিক্ষিত করতে যে উপাদানটা দরকার, অর্থাৎ অর্থ দরকার, সেই অর্থটাও কিন্তু তারা সাধারণত সাপ্লাই করে থাকে হচ্ছে গ্রামীণ ব্যাংক। এরপরে যদি বলি যে তোমার যৌতুক প্রথা নিরাময়, আমরা জানি যে যৌতুক হচ্ছে অন্যতম একটা সমাজের একটা ব্যাধি, বড় ব্যাধি, যেটার কারণে কিন্তু বহু নির্যাতনের ঘটনা ঘটে বা বহু মানুষ সুইসাইড করে, বহু 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 ফ্যামিলি একবারে নিঃস্ব হয়ে যায়, নির্যাতনের শিকার হয়। এই যে নির্যাতন বা নারী নির্যাতন বা এই সমস্ত যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তো সচেতন তৈরি করেই, পাশাপাশি যৌতুক প্রথা নিরাময়ের জন্য কিন্তু সবসময় তারা উদ্বুদ্ধ করে হচ্ছে গ্রামীণ ব্যাংক সেখানে, এবং তারা তাদের মেম্বার যারা থাকে তাদেরকে বলে দেয় যে তারা নিজেরা যেমন যৌতুক নিবে না, আবার বিয়ের সময় তারা কাউকে যৌতুক দিবে না, এই ধরনের প্রতিজ্ঞা তারা সাধারণত করিয়ে নিয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন সমাজটাকে দরিদ্র মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য, তাদের আরো অবস্থার পরিবর্তনের জন্য বা তাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করার জন্য গ্রামীণ ব্যাংক বিভিন্ন কার্যক্রমগুলো নিয়ে থাকে। তার মধ্যে আমি যেটা বললাম যে যৌতুক প্রথা নির্মূলের জন্যও তারা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে, সদস্যদের যেমন উদ্বুদ্ধ করে, পাশাপাশি তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করে, যার প্রেক্ষিতে তারা আহ আহ, এখান থেকে অর্থাৎ যৌতুক সম্পর্কে নিরুৎসাহিত করার চেষ্টা করে। তো যাই হোক, আমরা এতক্ষণ যে কার্যক্রমগুলো আলোচনা করলাম, অর্থাৎ আমি তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম গ্রামীণ ব্যাংক কি, গ্রামীণ ব্যাংকের পটভূমি কি, গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য কি, গ্রামীণ ব্যাংকের কার্যক্রমগুলো কি কি, এগুলো আলোচনা করলাম। এখন আর একটা বিষয় বাকি আছে, সেটা হলো যে আমরা আজ একটা পিকচার দেখো, একটা এখানে ছবি আমি দেখাচ্ছি, ছবিতে একটা গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে কিভাবে নারীদেরকে, মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে তারই একটা চিত্র। এখানে দেখো যে কৃষি ক্ষেত্রে কিভাবে ডেভেলপ করছে বা কৃষি ব্যবস্থার উন্নয়নের একটা চিত্র এখানে দেখানো হয়েছে। আর এখানে কিভাবে মহিলারা উদ্যোক্তা হচ্ছে বা কিভাবে তাদের আত্মকর্মসংস্থান হচ্ছে, বা গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে কিভাবে তারা তাদের জীবনযাত্রার মান পরিবর্তনে অবদান রাখছে বা তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, তারই একটা চিত্র এখানে দেখানো হয়েছে। এখন আমরা দেখে নিই যে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করা যায় কি না, গ্রামীণ ব্যাংকে কি আদৌ সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা যাবে না যাবে না। এখানে আমরা যদি দেখি, আমরা জানি যে এনজিও আমাদের সমাজকর্মের যে পদ্ধতিগুলো আছে, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম, এটা কিন্তু মূল অবস্থায় হচ্ছে গ্রামীণ মানুষের বা যারা সমস্যাগ্রস্ত ব্যক্তি আছে, সমস্যাগ্রস্ত ব্যক্তির জীবনযাত্রার মানের পরিবর্তন করার জন্য বা যে সমস্যাগুলো থাকে সে সমস্যাগুলো মোকাবেলা করার জন্য।
আমরা যদি গ্রামীণ ব্যাংকের দিকে লক্ষ্য করি তাহলে দেখবে যে সেখানে গ্রামের যে দলগুলো থাকে, অর্থাৎ আমি আগেই বললাম যে গ্রামীণ ব্যাংক যেভাবে যে পদ্ধতিতে সাধারণত ঋণ দেয় সেটা হলো সাধারণত একটা দল গঠন করে, দল গঠন করে দলের মধ্যে একটা নেতা তৈরি করে, আবার তারা তারা প্রত্যেক দলের একটা গ্রুপ প্রদান করে এবং সহকারী গ্রুপ প্রদান করে। পাশাপাশি আবার প্রত্যেকটা কেন্দ্রে অর্থাৎ 40 থেকে 45 জন মিলে একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের মধ্যে আবার তারা কি করে, সে কেন্দ্র প্রধান তৈরি করে এবং কেন্দ্র প্রধান কেন্দ্র সম্পাদক তৈরি করে। তারা এভাবে তাদের মধ্যে একটা নেতৃত্ব তৈরি করে। তাহলে আমরা যখন দেখছি যে এভাবে একটা দল গঠন করে, তখন দল পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু আমরা দল সমাজকর্ম জ্ঞানটা এখানে প্রয়োগ করছি, অর্থাৎ সমাজকর্মী এখানে দল সমাজকর্ম পদ্ধতির বা দল সমাজকর্মের যে টেকনিক গুলো আছে সেই টেকনিক গুলো তারা কিন্তু প্রয়োগ করতে পারছে। এটা হলো দল পর্যায়ে, তাহলে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করছি। আবার দলের মধ্যে মনে করো যে কোনো একটা মেম্বার সমস্যাগ্রস্ত হতে পারে, তাহলে আমরা যখন একজন মেম্বার সমস্যাগ্রস্ত হবে তখন আমরা কি করব, তখন সেখানে কিন্তু আমরা ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করছি, কারণ একজন ব্যক্তির সমস্যা যখন আমরা সমাধান করতে যাব তখন কিন্তু আমরা ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি সেখানে প্রয়োগ করছি। পাশাপাশি তোমার একটা কমিউনিটির মধ্যে বিভিন্ন ব্যক্তিগত সমস্যা বা দলগত সমস্যা তো থাকেই, সেই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ব্যক্তি সমাজকর্ম এবং দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করছি। আবার তুমি যদি বলো যে আমরা বলছি যে দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে, বিভিন্ন সচেতনতামূলক তৈরি করছে, বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক খাদ্য বিষয়ক সচেতনতামূলক যখন কার্যকর, অর্থাৎ এগুলো কমিউনিটি ডেভেলপমেন্টের কিন্তু একটা অংশ বা সমষ্টি উন্নয়ন। আমরা জানি যে সমষ্টি সমাজকর্মের দুইটা পার্ট আছে, একটা হলো সমষ্টি উন্নয়ন এবং সমষ্টি সংগঠন। তাহলে এখানে সমষ্টি উন্নয়নের যে বিষয়টা আছে সেটা হলো যে আমরা জানি যে সমষ্টি উন্নয়ন সাধারণত দরিদ্র অঞ্চলগুলোতে প্রয়োগ করা হয়। তাহলে এখানে যেহেতু দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানো, এখানে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করে। কিভাবে প্রয়োগ করছে? তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে, তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে একটা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা সমষ্টি সমাজকর্ম পদ্ধতিটা প্রয়োগ করতে পারছি। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে সমাজকর্ম পদ্ধতির যে বিষয়টা আছে, অর্থাৎ ব্যক্তি সমাজকর্ম আমরা পদ্ধতি প্রয়োগ করছি একজন দলের মেম্বারদের ব্যক্তিগত সমস্যা সমাধান করার জন্য। দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করছি যখন দলকে নিয়ে কাজ করছি, তখন আমরা এখানে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করতে পারছি। আবার সমষ্টি ডেভেলপমেন্টের জন্য যখন আমরা কাজ করছি, শুধুমাত্র একজন ব্যক্তি বা একজন দলের ডেভেলপমেন্টই তো না, একটা ব্যক্তির ডেভেলপমেন্ট মানে হচ্ছে সমষ্টি ডেভেলপমেন্ট। আর সমষ্টি ডেভেলপমেন্ট করতে গেলে আমরা সমষ্টি সমাজকর্ম পদ্ধতি সেখানে প্রয়োগ করতে পারছি। তাহলে পরিষ্কার যে আমরা গ্রামীণ ব্যাংকের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোর মধ্যে আমরা সরাসরি সমাজকর্ম পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারছি। আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে। আচ্ছা, এখানে এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি যে বিষয়টা আলোচনা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে আহ, এই যদি না বুঝে থাকো তাহলে কিছু বই দেখবে এবং কিছু বইপত্র আছে, বা তুমি ইন্টারনেটেও যেতে পারো। ইন্টারনেটে গেলে পরে গ্রামীণ ব্যাংকের বহু ইনফরমেশন আছে বা বিভিন্ন কার্যক্রমগুলো আছে, আপডেট ইনফরমেশন তোমরা পাবে, সেগুলো দেখবে এবং ফলো করবে। এবং আশা করছি তোমরা বাসায় বসে একটু পড়াশোনা করবে, তাহলেই তোমরা আহ, আহ, এই এই যে প্রবলেম, ছোট ছোট বিষয় বা সহজ একটা বিষয়, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানবে এবং তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। তো আজকের আলোচনা করলাম হচ্ছে গ্রামীণ ব্যাংক কি, গ্রামীণ ব্যাংকের আমরা গ্রামীণ ব্যাংকের পটভূমি আলোচনা করলাম, কিভাবে গ্রামীণ ব্যাংক আসলো, গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যগুলো কি কি সেগুলো আলোচনা করলাম, গ্রামীণ ব্যাংকের কার্যক্রমগুলো কি সেগুলো আলোচনা করলাম, এবং পাশাপাশি আমরা সবশেষে আলোচনা করলাম গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে আমরা সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করতে পারি কিনা সেগুলো তোমাদেরকে আমি তুলে ধরলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, আবার অন্য একটা এনজিও নিয়ে বা এনজিওর কার্যক্রম নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা হবে। 7 নম্বর চ্যাপ্টার, তোমরা জানো যে 7 নম্বর চ্যাপ্টার আমি কন্টিনিউ করছি। তো যে যেখানে আছো নিরাপদ থাকো এবং সচেতন ভাবে থাকো, যেন আমরা জানি যে শীতের মধ্যে এর প্রকোপটা আবার বেড়েছে সারা বিশ্বে, আবার এটা অনেক দেশ আবার লকডাউনে চলে গেছে, আমরা এখনো সেভাবে যাইনি, কিন্তু আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।